এ পেট যে একেবারে পেকে গেছে। তা সকাল থেকে হলোটা কি? গলতপুরের সকল লোকেরই কি গণপেট খারাপ? কি কাণ্ড! আমার যে পেট খারাপের ওষুধ দিতে দিতে ওষুধই শেষ হয়ে যাচ্ছে। মানে বলাই ডাক্তার, আপনার চেম্বারে যে পেশেন্টের লাইন লেগে গেছে, কি ব্যাপার বলেন তো? এরা সব খেয়েছেটা কি? ঝোলা গুড়, গোবিন্দ গোছাইতের ঝোলা গুড়। কি ওই ঝোলা গোবিন্দের ঝোলা গুড়ের এত তেজ? এই তেজ কিনা বলতে পারবো না বলেন, তবে সব রোগী তো বলছে ওই গুড় খেয়েই ওদের এমন অবস্থা। আমিও কিরকম একটা গন্ধ পাচ্ছি। হতচ্ছাড়া, মস্করা করার জায়গা পাও না? হ্যাঁ, রোগী দেখার সময় এখানে এসে ঝামেলা পাকাও। ডাক্তার বাবু, আপনি কিন্তু খামোখা আমার উপরে রেগে যাচ্ছেন। আমি বলছি, গোবিন্দ বাবু গুড়ে গোবর মানে ভেজাল মেশাননি তো? না মানে ওনার তো একটু অভ্যেস আছে। কথাটা মন্দ বলিসনি, তাহলে তো একবার পরীক্ষা করতে হচ্ছে। মানে কি না মানে গুড় পরীক্ষা করে দেখতে হবে নাকি অন্য কিছু? ও মানে কথা, সাত সকালে আবার কে ফোন করলো? দেখি কে করেছে। মানে কথা, ফোন ধরতে তো আর পয়সা লাগে না। কে? আপনার গুড় খেয়ে গলতপুরের লোকজনদের যে পেট গরম হয়ে গেছে, সে খবর কি রাখেন? মানে আমার গুড় খেয়ে পেট গরম? আগে ডাক্তার বলাই বারুদ যে চেম্বারে লম্বা লাইন পড়েছে, সবার পেট ছুটেছে আপনার গুড় খেয়ে। কি কাণ্ড! আমার গুড় খেয়েই যে ওদের পেট গরম হয়েছে, তার প্রমাণটা কি? হ্যাঁ, মানে কথা, পুলিশ হয়ে প্রমাণ ছাড়া ফোন করছেন? আপনার লজ্জা করে না? মানে কথা, সে ব্যবস্থাও হচ্ছে। শুনেছি ওই গুলটে ডাক্তারকে বুদ্ধি দিয়েছে প্রত্যেক রোগীর মানে ওদের পরীক্ষা করে দেখতে। তাহলেই নাকি ডাক্তার বুঝে যাবে। তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন মশাই। কি মানে কথা, ওই গুলটেটা বুঝি ডাক্তারকে এমন কুবুদ্ধি দিয়েছে? হ্যাঁ, দাঁড়ান, আমি ওর মজা দেখাচ্ছি। মানে কথা, ফোনটা রাখুন হরিবল বাবু। মানে বলো হরি, বলো হরি। আরে দূর, নিকুচি করেছে বলো হরির। মানে কথা, এত বড় সাহস! হ্যাঁ, আমি এক্ষুনি ওর পিসিমার বাড়ি যাচ্ছি। মানে কথা, হয় আমার ধারের টাকা ফেরত দাও, না হলে এই বাড়ি আমায় দিয়ে দাও। মরণ, সকালে উঠেই নেশা টেশা করেছো নাকি বাপু? গুলটের পিসে মশাই যখন টাকা ধার করেছে, তখন তার থেকে টাকা নাও, গিয়ে যাও। এই যে শোনো, এইসব ফালতু কথায় কাজ নেই। মানে কথা, আমার নাম গোবিন্দ গুছাইত। আমার টাকা মেরে কেউ মরেও পালাতে পারবে না। আমার টাকা মানে কথা আমার ফেরতে চাই, ব্যাস। টাকা টাকা টাকা, কত টাকা নিয়েছিল গুলটের পিসে মশাই? পিসে মশাই মেশো মশাই দেখিও না। মানে কথা, পাক্কা 11 টাকা। ও মাত্র 11 টাকা? মাত্র 11 টাকার জন্য এত নাচন কদন? ও তো আমার আঁচলের খুঁটেই বাঁধা আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেই দিনের সেই 11 টাকা মানে কথা আজ এই 50 বছরে গিয়ে সুদে আসলে 11,531,000 টাকা হয়েছে। ও মা গো, 11 লক্ষ টাকা! 11 টাকা 50 বছরে 11 লক্ষ টাকা হয়ে গেছে। এ কি মগের মুলুক নাকি? হ্যাঁ, ওসব আমি বুঝি না। মানে কথা, হয় টাকা দাও নইলে বাড়ি দাও। নিতে হলে এই 11 টাকাই নাও, না হলে বিদায় হও। বিদায়? বিদায় মানে কথা, বিদায় এবার তোমার হবে ওই ভাইপো সমেত। এত বড় সাহস! মানে কথা, আমার জমিতে থাকবে, আবার আমার পেছনেই কাটি দেবে। ওই গোবিন্দ গুছাইয়ের পিসিমাকে এসে শাসিয়েছে 11 লক্ষ টাকা না দিলে জমি বাড়ি শুদ্ধ আমাদের উচ্ছেদ করবে। তুমি গলতপুর ছেড়ে
চলে যাবে গুলটে মামা? তাহলে তো গুলটে মামার একটা ফায়ারওয়ালের ব্যবস্থা করতে হয়। ফায়ারওয়াল না, ওটাকে ফেয়ারওয়েল বলে। ইংরেজিটা সবাই পারে না রে পাগলা। বেড়ে পাকামি করিসনি বলে দিচ্ছি ভেন্ডে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, এই গুলটে গুহ গলদপুর ছেড়ে কোথাও যাবে না। আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে। গুলটে মামা, ব্যাপারটা একটু খলসা করে বলো না গো। খলসা খুলসির কিছুই নেই। তোরা কেন, তামাম গলদপুরবাসী জানে যে ওই গোবিন্দ গুছাইতের একমাত্র মেয়ে পটেশ্বরী সিনেমার নায়িকা হতে চায়। জানি না মানে? হাড়ে হাড়ে জানি। সিনেমার নায়িকা হতে গেলে তো নাচ জানতেই হবে। আরে বাবা, তোমার প্ল্যানটা কি বলবে তো? এই যে জব্বর প্ল্যানিং রে, পটেশ্বরীর নাচ দিয়ে ওই গোবিন্দ গুছাইত নাচবে এবার, যাকে বলে নাচ দিয়ে নাচন দেখানো। হ্যাঁ রে গলদপুরের বলদগণ, হ্যাঁ, তোরা সবাই কাছে আয়, প্ল্যানিংটা তোদের বলে ফেলি। হে ঝন্টু কুমার, প্রাণনাথ আমার, তুমি আমার স্বপ্নের হিরো। তোমার সঙ্গে আমি সিনেমায় অভিনয় করতে চাই। ও মাগো, তোমার হিরোইন হব আমি। ঝন্টু আর পটু, কি লজ্জা! কি মানাবে, কি মানাবে আমাদের দুজনকে। দুজনেই আমরা কোমর দুলিয়ে দুলিয়ে নাচবো। এটা আবার কি? মনে তো হচ্ছে চিঠি। এই যে আমার হবু দুষ্টু মিষ্টি নায়িকা পটু, প্রতিদিন তুমি আমার ছবির সামনে দাঁড়িয়ে আমার জন্য হাঁক পাঁক করো। তোমার ওই সুমিষ্ট ডাক ছবির মধ্য দিয়া আমার হৃদয়ে প্রবেশ করেছে। তুমি আমার নায়িকা হতে চাও, আমার সঙ্গে নাচতে চাও? তাহলে আর দেরি নয়, এখনই তুমি তোমার পাড়ার অতীব ভদ্র রুচিবান ও নৃত্যশিল্পে পটুয়সী শ্রীমান গুলটের সঙ্গে গুলটির সঙ্গে দেখা করো। ও আমার খুব প্রিয় বন্ধু, ওর কাছেই তুমি নৃত্য শেখো। তাহলে যে তুমি আমি একসঙ্গে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে পারবো। আমাদের সিনেমা সুপারহিট হয়ে যাবে। ইতি তোমার প্রিয় প্রাণের ঝন্টু কুমার। ও মা গো, কি লজ্জা! এই যে স্বয়ং আমার প্রাণনাথ ঝন্টু কুমারের চিঠি। আচ্ছা, ও কেমন করে জানলো আমি রোজ ওর ছবির সামনে? ও কি লজ্জা! থাক গিয়ে। হে আমার প্রিয় ঝন্টু, তোমার আদেশ আমি পেয়ে গেছি। আমি পাড়ার ওই ক্যাচাল ছেলেদের বাচাল নেতা গুলটিকে ভালো করেই চিনি। ওর সঙ্গে আজ বিকেলেই আমি দেখা করব। কি লজ্জা! এই যে গুলটে বাবু, আপনাকে খুঁজছিলাম। আমাকে কেন বলো তো? আসলে আপনাকে খুব দরকার। সে তো বটেই, এই গুলটে গুহকে গলদপুরে কার না দরকার। কিন্তু এখন তো আমি একটু বিজি আছি, ঝন্টুর সাথে দেখা করতে যাচ্ছি। বেচারা অনেক কষ্টে 7 দিনের ছুটি ম্যানেজ করে এসেছি কিনা, খুব মিস করছিল আমায়। না হলে তো রোজই শুটিং করে কেটে যায়। ঝন্টু মানে মানে ওই সিনেমার বিখ্যাত নায়ক ঝন্টু কুমার? ও বাবা, আপনি ওকে মানে তুমি ওকে চেনো গুলটে? হ্যাঁ পটু, মানে পটেশ্বরী চিনি মানে। আমার জন্যই তো করে কমে খাচ্ছে। তোমার জন্য? হ্যাঁ, এই যে সিনেমায় ঝিনচাক ডান্স করে, সেটা শিখলো কোথা থেকে বলো? কোথায়?
ও মা গো, তুমি তুমি ওকে নাচ শিখিয়েছো সত্যি? এ বাবা, আমি তো ভাবতেই পারছি না। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করো। আমি চলি, হ্যাঁ? ঝন্টু আসবে তো পিসিমার হাতে ট্যাংরা মাছের ঝোল খেতে। না 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 না, তুমি এখন যেতে পারবে না। যেতে পারবো না মানে? ঝন্টুর জন্য ট্যাংরা মাছ না নিয়ে গেলে আমাদের এতদিনের বন্ধুত্ব ল্যাংড়া হয়ে যাবে যে পটু। কিন্তু ঝন্টু কুমারী যে আমাকে তোমার কাছে পাঠিয়েছে গুলটে। ও গুলটে, নাচ শিখিয়ে দাও, শিখিয়ে দাও, শিখিয়ে দাও। আমাকে যে নায়িকা হতে হবে। কি? ঝন্টু তোমাকে আমার কাছে পাঠিয়েছে? হ্যাঁ। আরে বাস, তাহলে তো শেখাতেই হবে, কিন্তু তার জন্য তো গুরু দক্ষিণা লাগবে। গুরু দক্ষিণা? গুরু দক্ষিণা না দিলে তো কিছু শেখা যায় না। তাছাড়া নাচ তো কম না, টুকি ডান্স, ফণিমনসা ডান্স, কাবাডি ডান্স, ঘুরন্ত ডান্স, ঝিঙ্কুমনি ডান্স, সে অনেক হ্যাপা। ফাঁদে পড়েছি মনে হয়। শোনো গুলটে, বেশি বাড়াবাড়ি করো না। তা কত চাই তোমার? মানে ঝন্টু পাঠিয়েছে যখন, মানে ঝন্টু কুমার পাঠিয়েছে বলে কথা। বেশি কি নিতে পারি? এই মানে মেরে কেটে, কেটে মেরে, ঝেড়ে কেটে, কত চাই? ডাক্তারিকা মানে কত চাই? চাই 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 400 না, মানে 4000 টাকা দিলেই হবে। ও মা গো, 4000? এত? হ্যাঁ মানে পা তো। এই পায়ের জন্য 2000 আর ওই পায়ের জন্য 2000। ভেরি ডিসকাউন্টিং দাম। ঝন্টু কুমার সেল চলছে তো, তাই 4000-এ হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে, তবে আগে আমি 2-3 পিস নাচের স্যাম্পল দেখবো। এক্ষুনি? হ্যাঁ। শুরু করা যাক। প্রথমে শেখাবো টুকি টুকি ডান্স। কি? আমি গাছের পেছন থেকে লুকিয়ে টুকি বলবো, আর তুমি নাচতে নাচতে আমায় এসে খুঁজে বার করবে, কেমন? ঠিক আছে? ঠিক আছে, লজ্জা লাগে। ঠিক আছে, ঠিক আছে। শুরুতে অল্প অল্প সবারই এমন লজ্জা লজ্জা লাগে। এখন চোখ বুজে দাঁড়াও। আমার গলার আওয়াজ পেলে ঘর এদিক ওদিক করে আমায় খুঁজতে খুঁজতে এইভাবে লাফাতে লাফাতে আমাকে ধরবে। ঠিক আছে, কিন্তু তার আগে একবার চোখ বুজে দাঁড়াও দেখি মামনি। ঠিক আছে গুলটে, এই বন্ধ করলাম। পটেশ্বরী পটেশ্বরী টুকি। ওই তো গুলটে। কই গেল? এই তো টুকি। কই গেল? কেলো করেছে? এ বাবা, পটেশ্বরী পড়ে গেছে। ধপাস করে পড়েই গেলাম। ইয়ে মানে ধপাস। এটা হচ্ছে ধপাস নৃত্য। হ্যাঁ, এইবার তুমি একটু উঠে পড়ো দেখি। উঠে পড়ো, উঠে পড়ো। উঠছি তো। যা, এবার কি হবে? আমি বাড়ি যাব। এ তো কি ঝামেলা মে পড়ে গিয়া বাপু, কান ঝালাপালা করে দিল। ওকে তুলবে কে? আই গুলটে, আমায় তোল। আমি তো পারবো না। পটেশ্বরী, তুমি বরং বসে বসেই একটা নাচ প্র্যাকটিস করো তো। এই যে এই যে এইভাবে তেরে কেটে তা তা থাই থাই। ডাক্তার কই 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 কই, নাচতে শিখিয়ে কেড়ে নিয়েছে মই মই। ওই গুলটে, আমি তোর ঘর মটকাবো। হ্যাঁ, বসে বসে নাচাই নাকি? ওটাকে বলে বসন্ত ডাক। কত ছাড়া নাচিয়ে তুই আমার এই অবস্থা করেছিস তো। তোমায় আমি ঝিঙ্কুমনি ডান্স শিখিয়ে দেব বিনে পয়সায়। ওই তো পাঁচকতনরা আসছে, আরে চিন্তা নেই। ভালো হবে না বলে দিচ্ছি গুলটে, বাড়ি দিয়ে আয় বলছি।
নিশ্চয়ই নিশ্চয়ই বাড়ি দিয়ে আসবো। কি গো গুলটে মামা, এতক্ষণ ধরে নাচ শেখাচ্ছ, আমরা তাই দেখতে এলাম। এ কি পটেশ্বরীদের কি হয়েছে? এইভাবে বসে আছে কেন? না সেরকম কিছু হয়নি, নাচতে নাচতে একেবারে নাচের ভিতরে বসে গেছি। ওকে তোরা টেনে তোল। টেনে তুলবো কেমন করে? তুললেও হেঁটে বাড়ি যেতে পারবে তো? তাতে কি হয়েছে, নাচতে নাচতে যাবে। তোর পিন্ডি চটকাতে চটকাতে যাবো। এ কি পিন্ডি পর্যন্ত চলে গেছে রে ভেন্ডি? ওই তো পেয়ে গেছি, ওতেই কাজ হবে। ওটা তো একটা ঠেলা। মার ঠেলা। সরে যান, সরে যান। ওরে আসতে, ওরে হতচ্ছাড়া তো আমার লাগছে। ও মা গরে মনে হচ্ছে মরা নিয়ে যাচ্ছে। সরে যান, সরে যান। এ জ্বর যে একেবারে চরচর করে উঠে যাচ্ছে। ওরে বাবারো, কি ব্যথা। তা তো হবে, এত নাচন কদন কি সহ্য হয়? তবে যা ওষুধ খাইয়ে দিয়েছি, কাল সকালের মধ্যেই কমে যাবে। বাবা, ওই গুলটাকে আমি ছাড়বো না। আমিও না। আমার ওপর খামোখা রাগ করছেন গোবিন্দ বাবু। ওই গুলটা যদি বুদ্ধিটা না দিত, তবে আমার মাথাতে এটা আসতোই না। তাই তো আমি রোগীদের বলেন ইয়ে পরীক্ষা করতে পাঠিয়েছি। রিপোর্ট পেলেই বুঝতে পারবো। ওই গুলটে মানে কথা, ওই গুলটের ব্যবস্থা আমি পরে করছি। তার আগে বলাই ডাক্তার, মানে কথা আপনি আগে বলুন দেখি আপনার কি লাগবে। আমার আবার কি লাগবে? আপনার মেয়েকে দেখে দিলুম, তার জন্য এক হাঁড়ি খাঁটি ঝোলা গুড়, আর ওই গুড়ে ভেজাল কেসটা চাপতে আরো এক হাঁড়ি। আর কি? এখনই এত চটলে চলবে গোবিন্দ বাবু? ওই রিপোর্ট শহর থেকে গলতপুরে ঢোকাটা বন্ধ করতে হবে। ভারী হ্যাপা, তার জন্য একেটাকে আর হাঁড়ি তিনেকে খাঁটি ঝোলা করে দিতেই হবে। সব মিলে হলো গিয়া মানে কথা 5 হাঁড়ি। গুড় একেবারে খাঁটি হওয়া চাই। আমি আগে খেয়ে দেখি ভেজাল আছে কিনা। গুড়কে আমারও ইয়ে হয় কিনা, তাহলে বুঝতেই পারবো আপনার গুড় খাঁটি, ভেজাল টাজাল কিছুই ছিল না। বুঝলেন কিনা? আমাকে তো প্রমাণ করতে হবে গুড়ে ভেজাল ছিল কি ছিল না। বুঝলাম বুঝলাম, মানে কথা গুলটে তুই যেখানেই থাকিস, মানে কথা আমি তোকে ছাড়বো না, এই তোকে বলে দিলাম। নাচ শেখাতে গিয়ে তুমি পটেশ্বরীর যা অবস্থা করেছো না গুলটে মামা, গোবিন্দ বাবু বলাই ডাক্তারকে ডাকতে বাধ্য হয়েছে। সারা পাড়ায় খবরটা চাউরও হয়ে গেছে। ওই আধুনিক পপ পপ ডান্স তো সবাই পারে না রে। গুলটে বাবা, বলাই ডাক্তারকে গোবিন্দ বাবু ঝোলা গুড়ের হাড়ি দিয়ে হাত করে ফেলেছে। কি? আমি দিলাম বুদ্ধি আর গুড় খাচ্ছে বলাই ডাক্তার? চল দেখি ভাই টুকান, কোথায় ওই বলাই ডাক্তারের ডেরায়? আবার কোথায়? মানে শেষ পর্যন্ত আপনি গুড় ঘুষ খেলেন ডাক্তার বাবু? ছি 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 ছি, লজ্জায় আমাদের হেড একেবারে হেঁট হয়ে যাচ্ছে। আপনার মতো এমন একটা রেসপেক্টফুলিং ডাক্তার কিনা। ঘুষ মানে আবার কি? ওটা আমার ভিজিট। তুই বরং গোবিন্দ বাবুর কাছেই যা। শুনছি তোর মুখ বন্ধ করবার জন্য 5 হাঁড়ি গুড় আলাদা করে সরিয়ে রেখেছে। আমার সামনেই ওর লোককে বললো তোকে ধরে মানে ডেকে নিয়ে আসবার জন্য। 5 হাঁড়ি খাঁটি ঝোলা গুড়, ইয়াহু! পাঁচু, পিসিমাকে অপমানের বদলা 5 হাঁড়ি খাঁটি ঝোলা গুড়। পিসিমাও খুশি, আমিও খুশি। পটেশ্বরী দিন নাচ ওটা পরে হবে। এখন চল, শুভস্য শীঘ্রমস্য। কোথায়? গোবিন্দ বাবুর বাড়ি। 5 হাঁড়ি গুড় চলে গেল, মানে কথা 5 হাঁড়ি গুড়। ওই গুলটেকে আমি ছাড়বো না, না 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 না।
পায়ের ধুলো দিন ঝোলা ইয়ে মানে গোবিন্দ বাবু, মানে গোবিন্দ বাবু মেসমশাই, পটু কেমন আছে? ওরে উজবুকে গুলটে, পটু কেমন আছে মানে কথা? তোর কত বড় সাহস! আমার 5 হাড়ি গুড় মানে কথা তোর জন্য নষ্ট হয়েছে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। কেস যে উল্টে গেছে পাঁচু, কোথায় গেল? এইবার তোর কেস আমি সোজা করব। আমার মেয়েকে যত সব আজগুবি ভণ্ড নাচ শেখানো মানে কথা তোর বার করছি। কি পটু যে সিনেমায় নামবে? তোকে এবার কোথায় নামাই দেখ। ওঠ গুলটে, ওঠ, নাচ নাচ বলছি, নাচ ঢিসু ঝিঙ্কুমনি ডান্স, এবার 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 ফণিমনসা ডান্স। ওমা, ওরে মা পটু, ওরে মানে কথা ও মরে গেলে আমরা যে ঝুলে যাব। এই হলো ধপাস ডান্স বাবা, দেখ কেমন লাগে। এমন নাচ তোমায় নাচালো ওই পটেশ্বরী দি 10 দিনের আগে উঠে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। ওরে গলতপুরের বলদ ছেলের দল, আমি তো ইচ্ছে করেই একটু বেশি করে নাচের স্যাম্পল দেখিয়ে দিয়েছি ওই পটেশ্বরীকে। অপেক্ষা কর, শুনে রাখ, এবার যখন ওই পটেশ্বরী নাচ শিখতে আসবে তখন 10 হাড়ি ঝোলা গুড় চাইব। গুড় ইজ মাই গুরু দক্ষিণা, তখন তোরা দেখবি আরে জ্বলবি। জয় গুলটে মামার জয়। এটা হলো গুলটের প্যাঁচ, ওই এক প্যাঁচেতেই সবাই হয় ঘ্যাঁচ। বুঝলি ভেন্ডি, পাঁচু, ঘোতন, এভাবে শুয়ে বসে জীবন কাটানো আর চলবে না রে। তাহলে কি এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারবে গুলটে মামা? পাঁচু, এই গুলটে গুহর কথা অত লাইটিং মানে হালকা ভাবে নিস না। কথাগুলোর একটা ভেরি ভেরি ডিপ মানে আছে, বুঝেছিস? ডিপে গিয়ে মানেগুলো বোঝার চেষ্টা কর। মানে গুলটে মামা, থাক থাক থাক, ওই দেখো। আবার আবার কি হলো মানে কথা? এত ঝকমারি আর পারা যাচ্ছে না। গোবিন্দ, কত ছাড়া বুঝবুক মানে কথা, তোদের সব কটাকে ধরে যদি জেলে না ভরতে পারি তবে আমার নামও ঝোলা মানে গোবিন্দ গুছাইত না। না গোবিন্দ বাবু, এমন ব্যাড কথা বলবেন না। ওরা খুব গুড ছেলে, ওদের ভরবেন না জেলে। আমি ওদের লিডার শ্রীমান গুলটে। ভালো ছেলের এই নমুনা মানে কথা, স্কুল পত্র ছেড়ে চুড়ে পাড়ার মোড়ে মোড়ে আড্ডা মেরে বেড়ায়, কাজকর্ম করে না, ভালো ছেলে মানে কথা। যেমন দল তেমন তার লিডার, আর আমাকে বলে কিনা ঝোলা। গোবিন্দ বাবু একদম ভুল শুনেছেন। ওরা খুব ঝুলতে ভালোবাসে তো। পেঁপে গাছে খালি খালি দোল খায় আর বলে ঝোলে ঝোলে ঝোলা গোবিন্দ ডোলে। না 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 মানে কথা, এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে, এর কিছু একটা বিহিত আমায় করতেই হবে। পাড়ার ওই বকাটে ছেলেপুলেদের পরে গারদে পুরবেন, এখন আগে আপনি আপনার মেয়েকে বাঁচান, ও যে খুনের দায়ে পড়বে। কি মানে কথা, পটেশ্বরী খুন?
মানে কি বলতে চাইছো হে হরি বল দারোগা? ইস, বলো হরি দারোগা হবে। ওই একই হলো, মানে কথা ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো দেখি। কাল রাতে আপনার মেয়ে ওর ঘরে বুঝি খুব দাপাদাপি করে লম্ফজম্প করছিল। লম্পজম্প কি বলছো? মানে কথা পটেশ্বরী রোজ রাতে নাচ প্র্যাকটিস করে, তুমি তো জানো। মানে হরি বল, মানে বলো হরি, মানে আমার মেয়ে সিনেমার নায়িকা হতে চায়। ইস, তাতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই নাচের দাপাদাপি শব্দেই পাশের বাড়ির হরনাথ বাবুর হার্ট ফেল করেছে, হাসপাতালে ভর্তি। কি এ কেমন কথা? মানে কথা বলাই ডাক্তার নাকি সব শুনে এমনটাই বলেছেন। ইস, কি কাণ্ড! তার সঙ্গে থানায় রিপোর্ট করবার কুবুদ্ধিটা নাকি ওই বলাই ডাক্তারই দিয়েছে। এ তো সত্যি চিন্তার কথা শোনালে বলো হরি। মানে কথা, কিন্তু আমার মেয়েকে তো চেনো, ওর নাচ বন্ধ করি কেমন করে? হ্যাঁ, সিনেমার নায়িকা হতে চায়, কিছু বলতে গেলে বন্দুক নিয়ে তেড়ে আসে। হ্যাঁ, ওরে বাবা রে। পটেশ্বরীর বিয়ে দিয়ে দেন, তাহলে এরপর থেকে যা কিছু হবে তার দায় আপনার ঘাড়ে আসবে না। ওরে বাবা, মানে কথা একই কঠিন কথা বললে হে হরি বল। ইস, বলো হরি, বলো হরি। ওই হরি বল বলো হরি একই হলো। তা পটেশ্বরীকে বিয়েটা মানে কথা কে করবে শুনি? হ্যাঁ, সে চিন্তা কি তুমি করেছো? আমার মেয়েকে তো তুমি চেনো, পটেশ্বরীকে বিয়ে করতে হলে তো যথেষ্ট মানে এলেমবাজ ছেলে চাই। এই ব্যাপারেও আমি একটা বুদ্ধি বার করেছি। করেছো? বলো কি তোমার এত বুদ্ধি আছে, আমি আগে বুঝতেই পারিনি। মানে কথা বলে ফেলা দেখি। বলছি আগে কাছে আসুন, এসব ব্যাপার গোপনে আলোচনা করতে হয়। আরো বুদ্ধি আছে দেখছি। মানে কথা আরে দূর দূর, কি হয়েছে বলবে তো গুলটে মামা। তুমি সেই আসবার পর থেকে এইভাবে পাইচারি করেই চলেছো। কি হলো, ফোড়া হয়েছে নাকি যে বুঝতে পারছো না? খতন, মাউথ শাট করে বলে দিলাম, এক গভীর ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। মানে ব্যাপারটা কি বলে ফেলো তো, আর রহস্য করো না গুলটে মামা। ওই গোবিন্দ গুছাই তোর একমাত্র কন্যা পটেশ্বরীর সঙ্গে আমার বিয়ে দেবেন বলিয়া স্থির করিয়াছেন। কি বলছো তুমি? আজ দুপুরে গোবিন্দ বাবু পিসিমার কাছে গেছিলেন। পিসিমার মুখ থেকে আমি যা কথা শুনিলাম। গুলটে, তোকে একটা কথা বলি শোন। আমি ভাবছি তোর বিয়ে দেব। এই হাওয়া থামাও, আমার হাওয়া লাগবে না, আমি বিয়েও করব না। ওরে শোন না, আজ গোবিন্দ বাবু এসেছিলেন। গোবিন্দ মানে ওই ঝোলা গোবিন্দ? অমন করে বলতে আছে, উনি তোর হবু শ্বশুর মশাই না? আমি আর খাবো না, শরীরটা কেমন খারাপ লাগছে পিসিমা। ওই গোবিন্দ গুছাইত মাগো। হ্যাঁ রে, ওই গোবিন্দ গুছাইত ওর মেয়ে পটেশ্বরীর সঙ্গে তোর বিয়ে দিতে চায়। তোর কিন্তু তাহলে কপাল খুলে যাবে রে গুলটে। একমাত্র মেয়ে, টাকার কুমির, গুড়ের ব্যবসা, অত বড় বাড়ি সব তোর। উফ পিসিমা, আমার গরম লাগছে, খুব গরম লাগছে, আমি গেলাম। ওরে, একটু হাতটা তো ধুয়ে যা। কি জানি, মনে আনন্দ পেয়েছে বলেই তো মনে হলো। এবারে তাহলে বুঝলি কত বড় ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। কিন্তু পটেশ্বরীদেরকে বিয়ে করলে তো তোমারও লাভ, আমাদেরও লাভ গুলটে মামা। আমাদের লাভ কিভাবে শুনি? বড় লোক শ্বশুর মশাইয়ের জামাই হলে আমাদের গুলটে মামা যখন যা টাকা পয়সা চাইবে তাই পাবে। নড়াদার দোকানে তখন আর ধারে চা খেতে হবে না, গজনের দোকানে পেট পুরা ঘুগনি খাওয়া যাবে। চুপ কর,
মাউথ শাট কর ঘটনা। আমার এত বড় ক্ষতির দিনে তোরা তোদের লাভ দেখছিস? আর শোন, তোরা যা ভাবছিস তার কিচ্ছু হবে না। তোদের ওই লাভের গুড়ে এক বালতি বালি। হাড় কিপটে গোবিন্দ গোছাইত আমাকে 1 পয়সাও দেবে না। উল্টে ওর ঘাট থেকে ওই পটেশ্বরীকে আমার ঘাড়ে ঝোলাতে চাইছে। হাহ, তাহলে পটেশ্বরীর ওই জাম্বো সাইজের খাওয়া খরচাটাও কমবে, আর ওর এমন অত্যাচারও সহ্য করতে হবে না। ভেবে দেখেছিস? তখন তোদের এই আড্ডাও বন্ধ হয়ে যাবে। কি জানি, পটেশ্বরী বোধহয় আমাকে দুর্বল পেয়ে ঘোড়া বানিয়ে রাখবে। সত্যি তো, আমরা তো এত গভীরে ভাবিনি। শোন, সন্ধে নেমে আসছে, তোরা যা, যে যার মতো বাড়ি যা। কাল সকাল 10টায় গজাদার বাগানে গুপ্ত মিটিং কল করিলাম। এই ছিল আমার কপালে, শেষ পর্যন্ত এই পটেশ্বরী বাগো। এই পোড়ামুখো, এই ওঠ ওঠ বলছি। এই তো উঠেছি মা। মা, কি মা বলছিস কেন তুই? আমি তোর বউ হব একটু পর। নাম নাম বলছি। এই তো নামছি। চল চল এবার। বিয়ে করবে না আমায়, তুই বিয়ে করবি, তোর 14 গোষ্ঠী বিয়ে করবে। কোথায় যাবো? বিয়ে করতে। ঠিক আছে। এই তো করতাছি। হেই, পায়ে ষষ্ঠী চরণ, এটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র ধর। ধরতেছি। বাবা জীবন, কইতেছিলাম কি যে তোমার গলা থেকে গলাটা না, মানে তোমার গলা থেকে মালাটা খুললা ওই মা ধরনীর গলায় পরাইয়া দাও। বাপরে, কি আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? যাক, জোড় বাঁচা বেঁচে গেছি। কি বলেন? জোর বাঁচা বেঁচে গেছো গুলটে মামা। স্বপ্নটা পুরো ভরে দেখোনি, আধা ভরে দেখেছো। তার মানে অর্ধেক সত্যি হতে পারে। ঠিক আছে গুলটে বাবা, কুল। এমনিতেই গুলটে মামার মাথাটা ফুপু গরম হয়ে আছে, তার উপর ওরে, শুধু মাথা না রে, আবার পুরো শরীর গরম হয়ে আছে। তোরা ভুলে যাস না, এমনিতে আমার শরীরে ডাকাতের রক্ত টগবগ করে ফোটে। তার উপরে যদি ওই পেয়ে গেছি। কোথায় কি, কেন, কি পেলি পাঁচু? একটা জব্বর আইডিয়া। গুলটে মামা, প্ল্যানটা আগে ভালো করে শোনো। তোমাকে না ডাকাত হতে হবে। ডাকাত? হ্যাঁ, এই তো বললে তোমার শরীরে ডাকাতের রক্ত বইছে, আর কোন মেয়ের বাবাই তার মেয়েকে ডাকাতের সঙ্গে বিয়ে দিতে চাইবে না। মক্ষম প্ল্যান বার করেছিস পাঁচু, আর এই জন্য তুই আমাকে গজনের দোকানের ঘুগনি খাইয়ে দিস। সব বাবা, প্ল্যানটা এখন আমার কাছে তলবৎ জলরং, মানে জলতক বলে তাক বাবা, ওই রকম হয়ে গেছে। জালাবাত তারালং, মানে জলের মতো সোজা। ইয়েস ভেন্ডি, আজ রাতেই ভয়ঙ্কর তেল কড়ি ডাকাতের শিষ্য হানা দেবে ওই ঝোলা গোবিন্দর বাড়ি। তৈরি হয় সকলে। জানি না রে পাঁচু, এরপর কি হয়। দরজা খোল গোবিন্দ, দরজা খোল। ডাকাত এসেছে দরজায়, দরজা খোল। কে? আরে, এত রাতে চিৎকার করে কোন আহাম্মক? আমি ভয়ঙ্কর তেল কড়ি ডাকাতের শিষ্য, দরজা খোল। এ কি? হ্যাঁ,
ডাকাত মানে কথা ডাকাত পড়েছে আমার বাড়ি। না 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 না, দরজা খোলা যাবে না মানে কথা। কিরে ঝোলা গোবিন্দ, দরজা খোল। কি ডাকাতও আমাকে ঝোলা গোবিন্দ বলছে? মানে কথা কি সাহস, জানতে পারলো কি করে? ঝোলা গোবিন্দ, এবারে দরজা ভাঙবো তোর। তোর মুন্ডু এবার আমি ভাঙবো। আমাকে ঝোলা গোবিন্দ বলা, হ্যাঁ? এই আমি ডাকাত, আমি ভয়ঙ্কর ডাকাত। এই তুই গুলটে না? হ্যাঁ, মানে কথা তাই বলি। ডাকাত আমার ঝোলা গোবিন্দ নামটা জানলো কেমন করে? মানে কথা তুই তুই আবার ডাকাত হলি কবে থেকে উজবুক? অনেকদিন। তেলকড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। কার রক্ত? হ্যাঁ, আরে তেলকড়ি ডাকাতের রক্ত বইছে আমার শরীরে। আরে রে 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 রে। তাই বুঝি? হ্যাঁ, মানে কথা তাহলে তো ভালোই হলো। ইয়ে মানে ভালো হলো কেমন করে? আমি ডাকাত হলে আপনার বুঝি ভালো লাগবে? ঝোলা এভাবে ইয়ে মানে গোবিন্দ বাবু মেসমশাই। না, আমার ভালো লাগবে না। আমার জামাই রাত বিরেতে ডাকাতি করে বেড়াবে, মানে কথা তা কোন শ্বশুর মশাইয়ের ভালো লাগবে শুনি? তাহলে কার ভালো লাগবে মেসমশাই, শ্বশুর মশাই? ওই হরিবল, ইয়ে মানে বলো হরি দারোগার, ওর অনেক দিন ধরে ইচ্ছে, মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরবে। এমন নেতানো একটা জ্যান্ত ডাকাতে পেলে বলো হরি সহজেই ধরে গারদে পুরে রাখতে পারবে, মানে কথা। কি কেষ্ট ঘুরে গেল? এখানে আবার গারদ কেন? তোকে গারদে বন্দি করে, মানে কথা তোকে গারদে বন্দি করেই আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। ডাকাতি করা, হ্যাঁ, মানে কথা ডাকাতি করা তোমার ছুটে যাবে। এই কেলো করেছে বাবা। হ্যালো, এই হরিবল দারোগা। ইস, বলো হরি, বলো হরি। ধ্যাৎ, ওই একই হলো। যাহা বলো হরি তাহাই হরি বল। আমার বাড়িতে মানে কথা একটা জ্যান্ত ডাকাতে ধরেছি। তাড়াতাড়ি এসে এটাকে নিয়ে যান দেখি। ইস, জ্যান্ত ডাকাত। কাঁচা ঘুম ভাঙিয়েছে হতচ্ছাড়াটা। ওরে বাপরে, ইয়ে আপনি ঘুমুন মেসমশাই, আমি পলাই। ধাপ্পা। আই হাই আই আই আই, তুই যতই পালা ওই বলো হরি তোকে ছাড়বে না, মানে কোথায় তোকে বলে দিলাম। কেস যে পুরো ঘুরে গেছে। বলো হরি দারোগাকে পেছনে লেলিয়ে দিয়েছে। এবার কি হবে রে? বাঁচা রে বাঁচু। কি আছে গুলটে বাবা? বসো 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 আগে। ওরে বাবা, কেস ঘুরে গেছে রে পাঁচু। ওই ঝোলা গোবিন্দ বলহরি দারোগাকে বলে দিয়েছে। ওই বলহরি এখন আমাকে ধরতে বেরিয়ে পড়েছে। কেন কেন? ওরে, আমি যে এখন ডাকাত তাই। বুঝেছি বুঝেছি, তুমি তো জাস্ট গোবিন্দ বাবুকে ভয় দেখাতে গেছিলে, ডাকাতি তো করনি। তাতে কি হয়েছে? আমি কি জানতাম নাকি ওই বলহরি দারোগা জ্যান্ত ডাকাত ধরতে চায়? কি জানি কোথায় এখন সেই দারোগা। ওরে বাবা, ওই যে ওই ছোড়া ওই দিকে পালিয়েছে। আমি আজকে জ্যান্ত ডাকাত ধরেই ছাড়বো। কত দিনের শখ আমার। ইস, কোথায়? অর্থাৎ এইখানে দাঁড়িয়ে থাকলে কি কি করে শখ মিটবে হরিবল? খুঁজুন গিয়ে। এই তো যাচ্ছি। প্ল্যানটা মনে থাকে যেন, তুমি কিন্তু এক মনে ধ্যান করে যাবে, নড়বে না একটুও। তারপর বাকিটা আমরা দেখছি, আমরা। ভাগ্যিস তোরা আমার জন্য এই ভাঙা মন্দির চত্বরে অপেক্ষা করছিলি, না হলে আমার যে কি হতো। আমরা তো জানতাম কেস যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাই তো তোমাকে বলে রেখেছিলাম বেগতিক দেখলে সোজা এই ভাঙা মন্দির চত্বরে চলে আসবে, আমরা থাকবো এখানে। তথাস্তু, আমি তোদের আশীর্বাদ করলাম। ও গুলটা মামা, বলো হরি দারোগা এইদিকেই আসছে। বম ভয়ঙ্কর।
আমি ঠিক ভেবেছি এই ভাঙা মন্দির চত্বর যত সব চোর ডাকাতের আখড়া হয়েছে এই গুলটে ডাকাত। একই স্যার এসব কি করছেন? কেন ডাকাত ধরছি? আরে কতদিনের শখ আমার, এক পিস অন্তত এক পিস জ্যান্ত ডাকাত ধরবো। ধরবেন না স্যার, ধরবেন না, গুলটে মামাকে ধরবেন না, সর্বনাশ হবে, সর্বনাশ। সর্বনাশ কার, কেন, কিভাবে? গুলটে বাবা গভীর ধ্যানে বসেছে, ভয়ঙ্করী দেবীর ধ্যান। ডাকাত তো গুলটে মামার এই ধ্যান যে ভাঙাবে তার নির্ঘাত কি হবে জানেন? আমাশা। দিনের মধ্যে কম করে 56 বার যাওয়া আসা যাওয়া করতে হবে। সারা জীবন হেলেঞ্চার কলমি শাক খেতে হবে তাকে। এই বলে দিলুম কিন্তু দারোগা বাবু। না। তবে আমি ওকে ধরবো কেমন করে? আমি না দারোগা। জানি তো, কিন্তু এখন তো ধরতে পারবেন না। ধ্যান মগ্ন অবস্থায় ধরলেই কিন্তু। ওরে বাবা, না, তা ওর ধ্যান কতক্ষণ চলবে? 100 বছর হতে পারে। বেশ কড়া ধ্যান তো, আর ধ্যানে জমে গেলে 400 বছরও এই ধ্যান চলতে পারে। এসব কি বলছো তোমরা ছোকরা? 100 বছর, 400 বছর, তোমরা কতদিনে 1 বছর হিসেব করেছো বলো তো? ধ্যান ভঙ্গ। আমিও তোকে ছাড়বো না। আমাদের ধরতে পারে না। থামরে হতছাড়া, আমি আর বাচ্চি না। ও গুলটে মামা, আরে থামো। আমি থামতে পারছি না রে, আমার ব্রেক ফেল করে গেছে রে। বাপরে বাপ। নামো তুমি গুলটে মামা। না, আমি এখন ঝুলন্ত ধ্যান করবো রে। এই যে আমি এসে পড়েছি। কোথায় ওই গুলটে ডাকাত? কোথায়? ওই যে স্যার, গাছে ঝুলছে। গুলটে মামা যে এখন আর নামবে না স্যার। কেন? ঝুলন্ত ধ্যান করছে তো, নামানো যাবে না, খবরদার। এখানেও ধ্যান। সময় পেলেই তো গুলটে মামা ধ্যান করে, শুয়ে শুয়ে, বসে বসে, ঝুলে ঝুলে। কি কঠিন ধ্যান, ভাঙানোই যায় না। এই পাঁচু রে, আমি ধরা দিলাম রে। একই ভেন্ডি, তুই গুলটে মামার ঠ্যাংটা ধর। ওরে আমায় টেনে তোল রে। ও পাঁচু রে, আরে গাছের ডালায় পিঁপড়া ছিল, আমি কি জানতাম নাকি রে? ওরে বাবা, সে কি রাম কামড়। সবই তো বুঝলাম, কিন্তু বলহরি দারোগার যে জ্ঞানই ফিরছে না। কিন্তু আজ না হোক কাল তো ফিরবেই। ওরে, ওর জ্ঞান ফিরলে তো আমি অজ্ঞান হয়ে যাব রে। এখন তাহলে তুমি কি করবে? শোন, বলহরি দারোগার জ্ঞান ফিরলে বলবি আমি এই হাসপাতালের বেডে শুয়ে শুয়েই শুয়ন্ত ধ্যান করছি, আমাকে স্পর্শ পর্যন্ত করা যাবে না। তারপর দেখবি ও হতাশ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে যাবে। তুমি যতদিন থাকবে ততদিন যদি উনিও ভর্তি থাকেন। না রে ভাইটুগন, এখানে সামান্য একটা পেঁচ আছে। কি প্যাঁচ? ওরে গলদপুরের বলদ ছেলের দল, ওই বলহরি দারোগাকে থানার কাজে যোগ দিতেই হবে, নয়তো ওর যে চাকরি চলে যাবে। ডাকাত ধরতে বেরিয়ে এমনিতেই যা হাল হয়েছে ওর, আর আমরা তো আর চাকরি করি না, গভীর ভাবে আড্ডা দিই। বেশ গোটা কয়েক মাস না হয় এই হাসপাতালের বেডে শুয়ে শুয়েই আড্ডা মারবো, সাথে খাওয়া ফ্রি। কি বলিস তোরা? এটা হলো গুলটের প্যাঁচ।
প্যাচ, এক প্যাচেতেই সবাই হয় ঘ্যাচ। নাড়া, কড়া করে এক কাপ। আরে তুই এখানে বসে? গুনগুন করে গান করছো আবার? ব্যাপার কি গো নরাদা? ভাগ্যের চাকা উল্টে গেছে গো, তাই আজকেরই আমি আর চা বানাবো নে। বাবুর মতো এখানে বসে বসে আয়েস করে চা খাবো। নরা, আসল ব্যাপারটা ঝেড়ে কাজ বলছি, নয়তো নয়তো তুমি আমার লবডঙ্কা করবে। আজ আমি আর চা বিক্রি করবো নে। এই দেখো। দেখি 500 করে ক্যাশ তোর হ্যান্ডে এলো কি করে? সেটাই তো বলতেছি। কেসটা কি সত্যি করে বলো তো নরদা? ওই যে নামজাদা শিল্পী শেতল বাবু আছে না, উনি আমাদের বকশিস দিয়েছে। 500 টাকা বকশিস? ওই শেতল বাবু আজ সকালে এসে হাজির। এই নে নরা, ধর 500 টাকা তোর বকশিস। ওরে বাবা, এই 500 টাকা বকশিস! শিল্পীর মন দেখতেছি কাদাচ্ছে নরম হয়। ওরে নরা, মন নরম না রে, ওরে আমার নরা দম। পকেটটা খানিক হঠাৎ গরম হয়ে উঠে আছে। আমার একখানা ছবি 5,000 টাকা, বুঝলি, 5,000 টাকায় হঠাৎ বিক্রি হইয়া গেল। জানি না কি বুঝিয়া কি ছবি কিনিয়া লইল ওই ভদ্রলোক। শহর থেকে, বুঝলি, শহর থেকে আমার ছবি দেখিতে আসিয়াছিল। 5,000 টাকার একখান ছবি? বাবরি বাপ, আমার এক কাপ চা 2 চামচ চিনি দে করলি পরেও 5 টাকা কেউ দিতে চায় নে। কি যে বলিস, তোর ওই শীতল চা খেয়ে তো এই ছবিখানা আঁকিয়াছিলাম, তাই এই বকশিস। বাবু আপনি বসেন, আপনি ফ্রিতে 1 কাপ গরম চা খেয়ে যান, কোনো পয়সা লাগবে না। এই ওই শীতল বাবুর ছবি 5,000 টাকায় বিক্রি হয়েছে? এই তো সেদিন ঘোতনদের পাশের বাড়িতে ভাড়া এলো, আর এসেই 5,000 টাকা। চল আমার সঙ্গে। 500 টাকা বকশিসের কি তেজ হচ্ছে বাবরি! এই হলো সেই বিখ্যাত ছবি গুলটে বাবু। 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে বিক্রি হলো। এই দেখুন আমার সই, সীসা মানে শীতল শাসমল। তা সীসা মশাই, এই ছবিটার মধ্যে যে কোনো ছবি দেখিতে পাইতেছি না। পুরোটাই কমলা রং দিয়ে লেপে দিয়ে কালো রঙের গোল এঁকে দিয়েছেন। ইহা বড় গভীর ছবি, সকলে বোঝে না। খুব কঠিন মানে, তাই না শীতল বাবু? খুব ছবি যত কঠিন হবে, যত লোক কম বুঝবে, তত তো দাম চড়বে। ভেরি ইন্টারেস্টিং ফুল কথা। তা এই ছবিটার মানে যদি আপনি একটু বুঝিয়ে দেন দেখি সীসা বাবু। বোঝাচ্ছি, পৃথিবীটা জ্বলছে, দাও করে জ্বলছে। এই মেরেছে। কোথায়? জল! এই যে এই পুরোটা পৃথিবী, এই কমলা রং হলো আগুন। আর ওই কালো গোলটা? ওটা সূর্য। কি? সূর্য কালো রঙের? ওখানেই তো মহান শিল্পীর কামাল। সূর্য তাপ ছড়াইতে নিজে পুড়িয়া কালো পোড়া ঝলসানো রুটি হইয়া গিয়াছে। সূর্য রুটি হয়ে গেছে? শিল্পীর মন তো গুলটে বাবু, যা ইচ্ছে তাই ভাবতে পারা যায়। ও তাই বুঝি? হ্যাঁ, বড়ই নরম। বুঝেছি। এবার আমাকেও আমার পকেট করিতে হইবে গরম। চল রে বলদের দল, চল। আচ্ছা গুলটে মামা, ছবি আঁকছে ওই শীতল বাবু, তো
তোমার পকেট গরম হবে কেমন করে? যেভাবে ওই সীসা মানে শীতল বাবুর পকেট ভর্তি হয়েছে। সে তো ছবি আঁকে। তুমিও কি ছবি আঁকতে পারো নাকি গুলটে মামা? ওরে, মন যাদের নরম হয় তারাই ছবি আঁকতে পারে। তোদের লিডারকে তোরা এখনো চিনলি না রে। মানেটা কি? মানে ইজ ভেরি ইজিক্যালি সোজা। আমিও ছবি আঁকবো বুঝলি, ভেরি কঠিন কঠিন ছবি। ছবি যত কঠিন দাম তত বেশি। শুনলি না শীতল বাবু কি বললো? তা বলে তুমি ছবি আঁকবে? আমাকে চ্যালেঞ্জিং করবি না ভেন্ডি, দেখবি আমি পারি কিনা ছবি আঁকতে, দেখবি? হ্যাঁ দেখবো। পাঁচু, ভেন্ডি আমাকে চ্যালেঞ্জিং দিল কিন্তু। তুমিও দেখিয়ে দাও গুলটে মামা। ঠিক আছে, চল তাহলে ঠেকে আজকেই দেখিতে পাইবি তোদের গুলটে মামা কত বড় শিল্পী। এটা তুমি কি আঁকলে গুলটে মামা? একটা গোল্লা। তুই যেমন অঙ্কে গাদা গাদা গোল্লা পেতিস, তাই গোল্লাকে ভুলতে পারিসনি, গলদপুরের বড় বলদ। তাহলে এটা কি? আমি বুঝে গেছি, রসগোল্লা 10 টাকার সাইজেরটা এঁকেছো। এ কে রে পাঁচু? তাহলে তুমি বলে দাও না গুলটে মামা। এ বড় গভীর মানের ছবি, কোনো মানে বইতে পাবি না শিল্পীর কঠিন ভাবনা। কিন্তু এটা তো একটা গোল আঁকলে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, এ গোল যে সে গোল না রে, এ হলো একখানি গোল মাঠ। সেই মাঠ ভর্তি ছিল কচি কচি ঘাসে। ঘাস? ঘাস কোথায় আঁকলে তুমি? ওইখানেই তো শিল্পীর কেলটাবুলাস কেরামতি রে। মাঠে ঘাস নাই তাই আঁকি নাই, সব ঘাস একটু আগে গরুতে খাইয়া চলিয়া গিয়াছে। পরিয়ার হইয়াছে শুধু মাঠ, ধুধু মাঠ, কি করুন মাঠ। ঘাস নাই ঘাস নাই, সব গরুতে খাইয়া ফেলাইল, একই কাণ্ড ঘটিল। থাক থাক গুলটে মামা, বুঝেছি বুঝেছি। শিল্পীর নরম মন তো সহ্য হয় না কিছু। বুঝলাম। মাথা নিচু করে এবার যে যার বাড়িতে চলে যা। বিকেল ঠিক 4টের সময় নরার চায়ের দোকানে হাজির হবি। নরাকেও এবার জবাব দেওয়ার সময় এসেছে। বলে কিনা ওকে আমি চা তৈরি করে খাওয়াবো। এই শিল্পী গুলটে গুহর নরম মন পেয়ে যা ইচ্ছে তাই বলবে, আর তোরা সহ্য করবি। একদম না গুলটে মামা। ওরে বাপ রে বাপ, আমি তো একদিনে বুঝতেও পারিনি যে আমাদের গুলটে বাবু এত বড় গোল্লা শিল্পী। আপনাদের দেখলে কিন্তু বোঝা যায় না গো। দেখেছিস তো, একখানা গোল্লা এঁকেছি, তাতেই নড়া আমাকে কেমন আপনি আগে করছে। ওরে নড়া, গোল্লাই যে সব, সূর্য, চাঁদ, 1 টাকার কয়েন, ডোবা, পুকুর, দিঘি, রসগোল্লা, সবাই যে গোল রে। ওরে বাপ রে বাপ, একটা গোল্লার মধ্যে যে এত কিছু নৌকোয় ছিল সেটা কখনো ভেবে দেখিনি গো। এবার দেখলি তো, তোর ওই শীতল বাবু না আমার কাছে নস্যি নস্যি। একখানা ছবি বিক্রি করেই 500 টাকা বকশিস। তাও তো উনি দিয়েছেন, আপনি তো ওই গোল্লাই একে বিনি পয়সায় 2 কাপ চা খেয়ে নিলেন। আমি মানে চিন্তা করিস না নরা, এই তো সবে শুরু হলো আমার শিল্পী জীবন। আমার ছবি দেখবি 50,000 টাকা পর্যন্ত দর উঠবে। সে তো উঠে গেছে। মানে কি বলতে চাইছিস তুই নরা? শীতল বাবু বলে গেলে নদীর ধারে গোবিন্দ বাবু ঘোড়ার উপর বসে পোজ দেবে। ঘোড়ার উপর শীতল বাবু ঘোড়া আনবে? হ্যাঁ, শীতল বাবু ওনারে দেখি দেখি ওনার ডিরেক্ট ছবি আঁকবেন। গোবিন্দ বাবুর ওই ছবি পছন্দ হলে নাকি
50,000 টাকা দিতে পিছপা হবেন না, এ আপনি রে বলে দিল। হোয়াট? ঝোলা গোবিন্দ মানে গোবিন্দ গুছাইতে ছবি আঁকবে ওই শীতল শাসমল, তাও আবার ওকে দেখে দেখে। সন্ন্যারা শীতল বাবু দেখে দেখে ছবি আঁকে আর আমি আঁকবো না দেখে। তখন দেখা যাবে কার ছবির জোর কত বেশি আর কে কত টাকা পায়। চল তোরা, নরা আমাকে নাড়িয়ে দিয়েছিস আর আমাকে কেউ ধরে রাখতে পারবে না। এখন আমাদের অনেক কাজ করতে হবে। চলে আয় তোরা। হ্যাঁ, বলছি মানে কথা, আমার ছবি যেন পুরো আমার মতোই দেখতে হয়। উমা, চিন্তা করবেন না গোবিন্দ বাবু, শিল্পীর কল্পনায় যতটা হবে ততটুকুরই পয়সা নেব আমি। আচ্ছা, বলছি যে ঘোড়া কই? আমি যে ঘোড়ায় চেপে বসবো বলেছিলাম, মানে কথা আমার বহুদিনের শখ। ঘোড়া ঘোড়া ওই তো ঘোড়া চলে এসেছে। হ্যাঁ, মানে কথা ওটা তো কুকুর। হ্যাঁ, আমার সঙ্গে মস্করা করছেন নাকি আপনি? কুকুরটাকে ঘোড়া দেখছেন? ওমা, মস্করা কেন করবো গোবিন্দ বাবু? শিল্পীর চোখ তো, বোঝার চেষ্টা করুন, চিন্তা করবেন না। আপনাকে আজকে আমি ওই ঘোড়ার উপরে বসিয়েই ছাড়বো। খতন, নে বলটা ছোড়। ছুটছি কালু, ছু ছু। ওরে হতচ্ছাড়া শীতল, তোর মাথায় মানে কথা এবার আমি তোর ছবি ভাঙবো। শিল্পীর চোখ কখনো ভুল হয় না স্যার, কখনো ভুল হয় না, বিশ্বাস করুন। ওই কুকুরটা আগের জন্মে ঘোড়াই ছিল। শিল্পীর কল্পনা স্যার। শিল্পীর কল্পনা? ওঠ ওঠ বলছি, মানে কথা। ওরে বাপরে বাপ, আমার কোমরটা গেল। চলুন দেখি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই ধর তোরা। আপনার মেয়ে শ্রীমতী পটেশ্বরীকে দেখছি না গোবিন্দ বাবু? ও যে দুদিন হলো মাসির বাড়ি গেছে। খুব ভালো হয়েছে। না না, ইয়ে যাক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। ঠিকই আছে। মঙ্গল আর হলো কোথায়? মানে কথা, নড়া বলল শীতল বাবু নাকি ভালো ছবি টবি আঁকে, তাই ভাবলাম ঘোড়ার উপরে আমি বসে পা ঝুলিয়ে যদি একখানা ছবি এই ঘরে রাখতে পারতাম। তাই ওই মরকট শীতলকে বললাম। কি ভাবলাম আর কি হলো, মানে কথা। আরে আমরা আছি কি করতে মশাই, কি করতে আছি আমরা? আমরা এই পাড়ার ছেলেরা যদি আপনার সামান্য একখানি এইটুকুখানি শখ পূরণ করতে না পারি, তাহলে এটা যে পাড়ার লজ্জা, তাম গলদপুরের লজ্জা, আপনার লজ্জা, আমার লজ্জা। ঠিক আছে, মানে কথা এত লজ্জা পেতে হবে না। তা তোমরা কিভাবে আমার শখ পূরণ করবে হে বাপু? কেন ছবি এঁকে? বটে, মানে কথা, তা কে আঁকবে আমার ছবি? কেন আমি? হ্যাঁ, তাই বুঝি? তা তুমি কবে শিল্পী হলে হে গুলটে? সে অনেক দিন থেকে, বুঝেছেন। আমি তো ছদ্মনামে আঁকি, তাই বোধহয় শোনেননি আপনি। কি নামে আঁকো? গুগু, গুলটে গুহ। গুগু? ওরে বাপ রে বাপ, তাই বুঝি? মানে কথা, তা ভায়া পারবে নাকি তুমি আমার ছবি আঁকতে? পারলে কি 50? হ্যাঁ হ্যাঁ, নগদ 50 টাকা পাবে। মানে নড়া বলছিল যে 50,000। 50,000? ওটা ঘোড়ার ভাড়া। মানে কথা, ওই ঘোড়ার উপরে চড়িয়ে যদি আঁকতে পারো, তবে এখন তো বেশ কিছুদিন বিছানা ছেড়ে উঠতে পারবো না। মানে কথা, এই অবস্থায় আমার একখানা ছবি এঁকে দেখাও দেখি। জানি না তুমি আবার কি খেল দেখাবে। মানে কথা, মানে ঠিক আছে, অল্পের উপর দিয়েই শুরু হোক।
পছন্দ হলে তো আপনার আবার 500 টাকা করে বকশিস দেবার স্বভাব তো আছেই। আরে আগে তো পছন্দ হোক উজবুক, মানে কথা নিয়ে আয় তোর খাতাপত্র, রং পেন্সিল। স্বভাব লাগবেই না, আমি বাড়িতে বসেই আঁকবো। কি আমি থাকবো আমার বাড়িতে, আমার ঘরে? আর মানে কথা তুই ছবি আঁকবি তোর ঘরে বসে? মস্করা করার জায়গা পাও না মানে কথা? কি মেশমশাই, সব শিল্পী কি এক হয় নাকি? আমি যে ভেরি ক্লাসিক্যাল ছবি আঁকি, আপনি বোধহয় জানেন না। সব না দেখে, একটুও দেখে ছবি আঁকি না। আপনাকে এতবার এত রূপে দেখিয়াছি, আর দেখিতে হইবে না। দেখবেন এই গুলটে গুহ রূপে গুগু কেমন গভীর কল্পনা করিয়া আপনার আস্ত মুখখানির একটি আলপনা ছবি আঁকিবে, দেখে পয়সা দিবে। ঠিক আছে, তবে এখন যা, ছবি নিয়ে মানে কথা তারপর আসবি। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কল্পনায় মুখমণ্ডলের ছবি উঠিয়া গেল, ব্যাস আর কোনো চিন্তা নেই। আমি এখন আসি মেশমশাই, টাটা। বাপরে বাপ, এটা তুমি কি করলে গুলটে মামা? তুমি গোবিন্দ বাবুর ছবি হুবহু আঁকবে কেমন করে? কিছু না ভেবেই দুম করে নিজেই যে এবার চ্যালেঞ্জিং করে বসলে। তখন না হয় গোল না এঁকেছিলে, এখন কি আঁকবে? রে, তোদের লিডার এই স্বয়ং গুলটে গুহকে অত কাঁচা খেলোয়াড় ভাবিসনি। ভেন্ডি, তোর একখানা ক্যামেরা ছিল না? ওটা আমার না, বাবার। বাবার এক মক্কেল বাবাকে ফিস দিতে না পেরে ওর ক্যামেরাটা দিয়ে দিয়েছিল। ক্যামেরার হিস্টোরি আমি শুনতে চাইনি। আজ রাতে ক্যামেরায় রিল ভরে আমাকে দিয়ে যাবি। রিল ভরাই আছে, কিন্তু তুমি ক্যামেরা দিয়ে কি করবে গুলটে মামা? গোবিন্দ বাবুর মুখমণ্ডলের ছবি তুলব, তারপর সেই ছবির উপর আমি ডিজাইন করে গোবিন্দ বাবুকে উপহার দেব। ক্যামেরাটা নিয়ে আজ রাতে পাঁচুদের ঠেকে হাজির হবি, তারপর বাকি খেল আমার। নাক ডাকছে না বাঘ ডাকছে? বাবা, এনে ভেন্ডি, ছবি তোল, ছবি তোল। গোবিন্দ বাবু তো ঘুমোচ্ছে। এই পোজেই ছবি চাই আমার। তোল তোল। হয়েছে, ঠিক আছে, চল এবার পালা। মামা, গোবিন্দ বাবু, মেশমশাই, এই যে আমরা এসে গেছি। মানে কথা এতদিনের সময় হলো বুঝি? কোথায় কোথায় আমার ছবি, কোথায় হে? আপনার ছবি বলে কথা, এত লাইটলি ভাবে দেখানো যায় নাকি? মানে কথা ডিপলি ভাবে কিভাবে দেখাবে তাহলে? আজ বৈকালিক বেলায় স্কুলের মাঠে আপনার ওই বিখ্যাত ছবিটির উদ্বোধন হইবে। ইতিমধ্যে পাঁচু ভেন্ডিরা সবাই পাড়ায় প্রচার শুরু করিয়া দিয়াছে। ছবির উদ্বোধন? মানে কথা তা কে করবে শুনি? মানে স্যার, আপনি। আপনার ছবির উদ্বোধন মহামান্য আপনি করিবেন। পুরো গলদপুর দেখিবে এই শিল্পী গুলটে কি অসামান্য ছবি আঁকিয়াছে। ও তাই বুঝি? মানে কথা ব্যাপারটা তো মন্দ নয়। সমস্ত বড় বড় মহাপুরুষদের ছবি তো এইভাবেই উদ্বোধন হয় ঝোলা। মানে গোবিন্দ বাবু, মনে থাকে যেন আজ বৈকালিক ঠিক 4 ঘটিকায়। সবাই শান্ত হয়ে দাঁড়ান, উত্তেজিত হইবেন না। পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার নিজের ছবি নিজেই উদ্বোধন করিতে চলিয়াছেন আমাদের পাড়ার বিখ্যাত লোক শ্রীযুক্ত ঝোলা, মানে গোবিন্দ গুছাইত মশাই। হাততালি। ছবিটা কে এঁকেছে সেটা বলবি তো যুবক? হ্যাঁ হ্যাঁ, এই অসামান্য ছবিখানি আঁকিয়াছেন মহামান্য শিল্পী গুগু, মানে গুলটে গুহ। হাততালি দিন সবাই।
এবার তাহলে মানে কথা উদ্বোধনটা করেই দিই, হ্যাঁ? আমার যে আর তর সইছে না রে। শুভস্য শীঘ্রমস্য। অবশ্য অবশ্য। এ, এ, এ। একই ছাড়া মানে কথা তুই আমার এই ছবি নিয়ে এসেছিস, আমার 2 চোখে তুলসী পাতা দিয়েছিস। ভেরি আর্টিস্টিক্যালি ছবি এঁকেছি তো আমি, একেবারে আপনার স্বর্গযাত্রার ছবি, মানে ভবিষ্যতের ছবি, সবই শিল্পীর কল্পনা, সত্যি না কল্পনা। আপনি তো বললেন এখন শুয়ে শুয়েই ছবি আঁকাবেন, ভাবলুম যদি শুয়ে শুয়েই আপনাকে ওপরে। তাই বুঝি? তবে এই যে আপনারাও কেউ ওকে ছাড়বেন না বলে দিলাম। এত বড় সাহস, মানে কথা আমার চোখে তুলসী পাতা দেয়। পাঁচু পালা! ধর ধর ওইটাকে ধর, মানে কথা দাঁড়া তুই, এই ছবি তোর মাথায় ভাঙবো আমি, মানে কথা। মরেছে। তুমি শেষ পর্যন্ত গোবিন্দ বাবুর চোখে তুলসী পাতা দিতে গেলে কেন গুলটে মামা? তা না হলে হয়তো এতটা খচতো না। ভেন্ডিটা ঝোলা গোবিন্দর ঘুমন্ত অবস্থার ছবি তুলেছে, তাই আমি চোখে তুলসী পাতা লাগিয়ে ব্যাপারটাকে একটু জীবন্ত করে তুলতে চেয়েছিলাম রে ভাইটু। সবই শিল্পীর কল্পনা রে, সবাই বোঝে না, ভেরি ডিপ মিনিং তো। ঠিকই বলেছ, গোবিন্দবাবু তোমার কল্পনাটা ধরতেই পারেননি। কিন্তু শিল্পী হওয়ার পেঁচটা কেমন কষেছিলাম বল। নেহাত গোবিন্দবাবু ছবিটা আর এত গভীর মানেটা ধরতে পারলো না, নয়তো কড় করে 500 টাকা তোদের কপালেই নাচছিল রে। বাবা 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 গো, আমি এক ছুটে 70 মাইল ছুটিয়া আপনার পদে মানে আপনার পদতলে নিজেকে পদার্পণ মানে সমর্পণ করিলাম। উঠে বস বৎস। বাবা মনে বড় কষ্ট। কিসের কষ্ট তোর? পকেটে যে নোট নাই, আসলে পকেট যে সব সময় ফাঁকাই থাকে বাবা, তাই তো আমি সব সময় নোট চাই। তোর দৌড়ে আমি খুশি হইয়াছি, এক ছুটে 70 মাইল। বাহ, আমার প্রতি তোর এই ভক্তি দেখিয়া আমি মুগ্ধ। এই নে হাত পা। এটা কি প্রভু? আমার পদধূলি। আমার যে টাকা চাই, মাটি নয়। এই ধুলি কণা মাটি কাল সকাল হইলে খালি পেটে কপালে ঘষিয়া ঘষিয়া মাখিবি, তারপরে দেখিবি তোর কপাল কেমন খুলিয়া যাইবে। রাজা হইবি তুই, রাজা। এই কি আমি শুনছি, আমি রাজা হয়ে যাব? তার মানে আমার কাছে রাজকুশাহার ভর্তি টাকা পয়সা, হিরে জহরত মণি মুক্ত। ওরে বাবা, ওরে বাপরে, ওরে বাবা, কি স্বপ্ন দেখলাম আমি? সাধু বাবা বলল আমি রাজা হব। পদধূলি, মানে পদধূলি কোথায়? ধুলি চাই, আমি ধুলি মাখবো কপালে, ধুলি মাখবো। শেষ পর্যন্ত আমার কপালে যে রাজা ছিল সেটা আমি আগে বুঝতেই পারিনি রে। কিছুদিন আগেও যদি বুঝতে পারতাম রে পাঁচু। কিন্তু তুমি তো এখনো রাজা হওনি গুলটে মামা, স্বপ্ন দেখেছো মাত্র। আর তাতে এভাবে কপালে ধুলো বালি মেখে বসে আছো। চুপ কর ভেন্ডি, তোরা হয়তো ভুলে গেছিস
ভোরবেলার স্বপ্ন সত্যি হয়, আর স্বপ্নটা আমি ঘোর ভোরবেলায় দেখেছি রে। কিন্তু রাজাটা তুমি হবে কোন রাজ্যের সেটা কি তুমি দেখেছো? ঠিক বলেছিস তো, উত্তেজনায় আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম সাধু বাবাকে। তাহলে কি তোমাকে আবার যুদ্ধ করে রাজ্য জয় করতে হবে? অন্যের বড় ভাতে ছাই দেওয়া তোর বরাবরের অভ্যেস ঘটনা। যেই দেখলি আমি রাজা হতে চলিয়ে আছি, অমনি তুই টুক করে একটা যুদ্ধ ঢুকিয়ে দিবি। কিন্তু সত্যিই তো, রাজা হতে গেলে একটা রাজ্য তো চাই। সাধু বাবা তো রাজ্যটার কথাই তোমাকে বললো না। এর জন্য বলি সব কাজ এত তাড়াহুড়ো করে করতে নেই গুলটে মামা। শোন গলদপুরের বলদ ছেলের দল, আমার কপালে রাজা হওয়া লেখা আছে যখন, তখন রাজ্য ঠিক একটা জোগাড় হয়ে যাবে। এই গুলটে মামা, বলছিলাম এই তোমার কপালটা আরেকটু ভালো করে পড়লে হয় না? রাজ্যের নামটাও লেখা থাকতে পারে। কথাটা মন্দ বলিসনি ভেন্ডি, তবে আমাদের এই গলদপুরে কপাল কে পড়তে পারে বলতো? কেন? আমাদের পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত জেঠু। এই আমার বাবা হাত দেখতে পারে, কপাল পড়তে পারে কিনা জানি না। ওরে গলদপুরের বড় বলদ পাঁচু, যে হাত দেখিয়া ভাগ্য বলিতে পারে, সে আরেকটু চেষ্টা করিলে কপাল রিডিংও করিতে পারিবে। বরং হাত দেখে ভাগ্য বলা অনেক কঠিন, হাতে অনেক একা বেকা রেখা থাকে। কপালে ওসব ঝামেলাই নেই, পুরো ক্লিয়ার। কিন্তু তুমি তো কপালে ধুলো মেখে আছো গুলটে মামা। এই আমি কপাল ক্লিয়ার করলাম, চল এখন পাঁচুর বাবার কাছে যাওয়া যাক। রাজা হওয়ার সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ঠিক আছে চলো, বাবা মনে হয় এখনো বাড়িতেই আছে। কাম সারছে, এইটা আমি কি দেখতাছি? কি দেখেছো বাবা? রাজ্যটার নাম কি গো? রাজ্যটা কি এদেশে না বিদেশে? এই যে গভীর একটা চক্রবর্তী রেখা দেখা যাইতাছে, হ্যাঁ খুব গভীর। কিন্তু আমরা তো গুহ, চক্রবর্তী তো নয়। আহম্মক কোথাকার, মানে কিছুই বুঝস না তুই। গুহই হোস আর যাই হোস, তোর কপালে যখন চক্রবর্তী রেখা দেখছি আমি, রাজা তুই হবি হবি। কিন্তু কিভাবে? এই একটা মোক্ষম প্রশ্ন করছস বটে। শোন, মন দিয়া শোন। এইখান থিয়া নাক বরাবর পশ্চিমে, বুঝলি, পশ্চিমে পাক্কা 70 মাইল দূরে কপালপুরা গ্রামের জমিদার শ্রীমান কপালেশ্বর কাপা মহাশয়ের সঙ্গে দেখা কর। ওই তোরে রাজা বানাইব গুলটে। বাবা, গুলটে মামার কপালে এত কিছু লেখা, আগে দেখিনি তো। তোর বোঝার দরকার নেই পাঁচু, তোর বাবা বুঝলেই হবে। কিন্তু মেসমশাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না কিছুতেই। কপালের জমিদার আমাকে রাজা বানাবে কি করে? ও তো নিজেই রাজা হতে পারেনি, সারা জীবন তো জমিদার হয়েই কপালপোড়া গ্রামে রয়ে গেল। এত কিছু যদি তোরা বুঝবি, তাইলে আমার কাছে আইয়া তোকে কোনো কাম নাই। শোন 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 শোন, যা কইতাছি মন দিয়া শোন। সোজা কপালেশ্বরের কাছে যা, ওই কপালপুরা গ্রামে। ঠিক আছে, আমার কপালে যদি এত কপাল লেখা থাকে তাহলে আমি যাব। রাজা আমাকে হতেই হবে। আর আমি যদি একবার রাজা হতে পারি, তাহলে মেসমশাই আপনি হবেন আমার রাজ পুরোহিত। মন্ত্রী কে হবে গুলটে মামা? তোর বাবা। তার কারণ ওই কপালপুরা গ্রামে যাবার যা খরচা তা তোর বাবাই দেবে। এটাই তোর বাবার কপালে লেখা। ফলো মি। হ্যালো, এই আপনি ওই কপালপুরা গ্রামের জমিদার কপালেশ্বর বাবু কইতাছেন তো? ষষ্ঠী চরণ নাকি? তা কি মনে করে এতদিন পর কোনো খবর আছে নাকি?
খবর আছে আমাকে গলতপুরের সব চাইতে বড় বলদাটারে পাঠাইতাছি আপনার কাছে দেখ কিন্তু যে আপনার ওই মাইয়া ঝুমকা লতারে ওই বলদটার গলায় ঝুলাইতে পারেন কিনা। ছেলে কি করে? গুলতানি মাইরা দিন কাটায়, যারে কয় নিপাট বেকার। এমন ছেলে ছাড়া তো আপনার ওই ঝুমকা লতার জন্য পাত্র পাওয়া মুশকিল, কারণ এই ঘর জামাই পাওয়া না অত সোজা না। এই বলদটারে, হ্যাঁ এই বলদটারে আপনি এক কাজ করেন, ওই জমিদারির লোভ দেখান আর আপনার মাইয়ার লগে তারপরেও সুখে শান্তিতে ঘর করব। নয়তো আপনার জমিদারি যা অবস্থা, এই বাজারের থেকে আর ভালো ঘর জামাই পাইবেন না। ঠিক আছে, কালই পাঠায় দাও তাহলে। রাজ্য সহ রাজকন্যার লোভ দেখাইবেন, মনে থাকে জানো? আচ্ছা আচ্ছা, আমি এখন ফোনটা রাখলাম, বুঝলেন তো? একবার যদি দাওটা লাইগা যায় তাইলে মোটা আমদানি হইব। কি কাণ্ড! হ্যালো, কি হে হরি বল, হ্যাঁ খবর কি? হরি বল না, বলো হরি। এখন অত সময় নাই, আসল কথাটা বলছি শোনেন। ওদিকে তো বড় কাণ্ড ঘটেছে, পাখি তো ফুরুত। মানে কথা কার পাখি? কোথায় ফুরুত হলো? মানে আপনার পাখি। কি কাণ্ড! ওই কুলটের তো বিয়ে ঠিক হয়েছে, ষষ্ঠীচরণ ঠিক করেছে কপাল পোড়া গ্রামের জমিদার কপালের মেয়ের সঙ্গে। কি কাণ্ড! কি মানে কথা? আমার এত বড় পোড়া কপাল হতেই পারে না। ওই গুলটের যদি বিয়ে হয় মানে কথা, তবে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গেই হবে। এই আমি তোমায় শেষবার বলে দিলাম হরি বল। আগে বলো হরি। ওই একই হলো, হ্যাঁ ওই বলো হরি হরি বল সবে একই। তুমি এখনই এই বিয়ে আটকাও, নয়তো রোজ সকালে লাউ কুমড়ো কাতলা মাছ সব বন্ধ। কি কাণ্ড! এবার আমি কি করি? মানে কথা ওই পোড়া কপাল গুলটেকে আটকাও, কিছুতেই যেন ও ওই কপাল পোড়া গ্রামে যেতে না পারে। তা না হলে কিন্তু তোমার কপাল পুড়বে এবার হরি বল। আগে বলো হরি। আমি জানতাম ঘতন তোর বাবা আমাদের 1 টাকা দিয়েও সাহায্য করবে না। আমি তো অনেক করে বললাম, এর থেকে বেশি বললে আমার ওই কপালপোড়া গ্রামে যাওয়াটাই আটকে দিত। চিন্তা নেই পাঁচুর বাবা তো আপাতত 50 টাকা ধার দিয়েছে গুলটে মামা। পাঁচু স্টেশনে গেছে টিকিট কাটতে। কিন্তু আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, পাঁচুর বাবা ষষ্ঠীচরণ বাবু হঠাৎ আমাকে রাজা বানাতে এত ব্যস্ত হয়ে উঠলো কেন বলতো? নিজে রাজপুরোহিত হতে চায় বলে। আমিও ঠিক সেরকমই ভাবছিলাম, বুঝলি? কেস কেচে গেছে গুলটে মামা, পুরো গুবলেট হয়ে গেছে। মানে হোয়াট গুবলেট? কি হয়েছে পাঁচু বল। রাজা আমি হবই, তুই হবি আমার সেনাপতি। বিপদে মাথা ঠান্ডা রাখতে শেখ পাঁচু। গুলটে মামা, বলহরি দারোগা স্টেশনে পুলিশ পোস্টিং বসিয়েছে। স্টেশনের দিকে গেলেই নাকি আমাদের ধরে বন্দি করবে। আমি তো স্টেশনে ঢুকতেই পারলাম না, বলহরি দারোগা আমাকে ধরে শাসিয়ে দিল। বললো আমাদের এই গলতপুর থেকে কেউ ওই কপালপোড়া গ্রামে যেতে পারবেন না, গেলেই আটক করবে। কেন কেন কেন? বললো কোনো এক কালে নাকি ওই কপালপোড়া গ্রাম আমাদের গলতপুর গ্রামকে বগলামুখী কাপ ফুটবল ফাইনালে 10 গোল দিয়েছিল। সেই থেকে ওই কপালপোড়া গ্রাম হলো গলতপুরের শত্রু গ্রাম। শত্রু শত্রু শত্রু। আমি রাজা হব শুনেই আমার চারিদিকে শত্রুরা দলে দলে জাগিয়া উঠিয়াছে। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। কপালের লিখন মন্ডন করা যাইবে না। বলছি যে ওটা খণ্ডন হবে গুলটে মামা। সে যাই হোক, শোন, গলদপুরের বলদ ছেলের দল আমার এখন কোনো সৈন্য দল নাই। তাই ওই বলহরি দারোগার পুলিশ দলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যাইবে না। খানিক বুদ্ধি খরচা করিতে হইবে। বুদ্ধি তোমার? মানে কি বুদ্ধি গুলটে মামা? আমার একখানি খাটিয়া চাই। খাটিয়া? ইয়েস, খাটিয়া। ওই হারুদের আছে, ওর দাদু খাটিয়ায় বসে রোদ পোহাতো। ওর দাদু পটল তোলার পরে এখন খাটিয়াটা এমনিই পড়ে আছে। ওই হারু শুদ্ধ ওর দাদুর খাটিয়া আমার চাই। আর আমাদের যা করবার কাল সকালের মধ্যেই করতে হবে। সময় কম, হাতে সময় কম। শোন সকলে, গুলটে মামা সিরিয়াস পেশেন্ট আছে, সিরিয়াস পেশেন্ট আছে।
যান, সরে যান, সরে যান, সরে যান। কি কাণ্ড, কার আবার কি হলো? আমাদের ষষ্ঠী চরণের ছেলে পাঁচু না? এই 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 থাম 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 থাম, কার আবার কি হলো? কেউ গেল নাকি? কি স্যার, আপনি এখনো এখানে, আর ওদিকে গোবিন্দ বাবু? কি কাণ্ড, আমাদের গোবিন্দ বাবু এই অকালে! এ কি, আমি তো ওর জন্যই এখানে। কি কাণ্ড! এই না না, গোবিন্দ বাবু না, ওনার ঠাকুমা সিরিয়াস অবস্থা। এই যায় আর কি, আমাদের গলতপুরে তো অ্যাম্বুলেন্স নেই, তাই আমরা এইভাবে ওনাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। সরে যান। প্যাপো 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 প্যাপো। কি কাণ্ড, আগে বলবি তো। গোবিন্দ বাবুর ঠাকুমা, সে তো অনেকদিন আগেই গত হয়েছিলেন বলে শুনেছিলাম। প্যাপো প্যাপো, ভুল শুনেছিলেন। গোবিন্দবাবু ওনার ঠাকুমাকে খুব ভালোবাসতেন। গোবিন্দবাবু খুব ভেঙে পড়েছেন। প্যাপো। জানি না বাঁচানো যাবে কিনা। প্যাপো, আপনি এক্ষুনি গোবিন্দবাবুর কাছে যান, আপনাকে খুঁজছিল। বলছিল এই বিপদের দিনে ওই হরিবলটা এলো না, খুব রেগে যাচ্ছিল। বলছিল আমি আর হরিবলকে লাউ কুমড়ো পাঠাবো না। প্যাপো। কি কাণ্ড, না 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 না, লাউ কুমড়ো, আমি এক্ষুনি যাচ্ছি। কি বিপদ! এই তোরা চল, সকলে চল, লাউ কুমড়ো গেল আমার, চল। জয় কপালপোড়া গ্রাম। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। পাঁচু, তোর বাবা হঠাৎ করে আমার এত ভালো কেন করলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না গো। সে তোকে বুঝতে হবে না। তাছাড়া আমার সঙ্গে সঙ্গে তোরও তো কপাল ফিরে গেল। আগে তুমি রাজাটা হও। এই শেষবারের মতো রিক্সা চড়ে নে। এরপর তো সবসময় রথে চড়ে এদিক সেদিক যেতে হবে। এই যে আমরা এসে গেছি বাবু, নামেন দেখি। আপনাদের কপালও দেখছি আমার মতোই পোড়া। দেন দেন, 7 টাকা 12 আনা দেন। পাঁচু, ভাড়াটা দিয়ে দে। এটা কি? এই ছিল তোর বাবার মনে পাঁচু? এখনই এত মন ভেঙে কাজ নেই গুলটে মামা। এত কষ্ট করে এত দূর যখন এসেই পড়েছি, তখন ভেতরে ঢুকে দেখাই যাক না। হ্যাঁ, তাছাড়া দিনের বেলায় ভূত আসে না, বেগতিক দেখলে পালাবো। ঠিক ঠিক ঠিক, চল চল। ওই তো দেখো উল্টে মামা, জমিদারের বাগানের মালি হবে, ওনাকেই আগে জিজ্ঞাসা করো না। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে এই যে দাদু, শুনছেন? আমি দাদু হলে তুই কে রে হতচ্ছাড়া? নিজের বয়সটাকে ভুলে গেছিস? এই বয়সে নাতি হতে চাইছিস? এই মানে দাদু, মানে না, মানে বলছিলাম কি, আমরা জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। ওই গলতপুরের ষষ্ঠীচরণ মুখুজ্জে মশাই, উনি আমাদের পাঠিয়েছেন। আগে বলবি তো হতচ্ছাড়া মুখ পোড়া। তা ছেলেকে শুনি। মানে আমরা সবাই, মানে কি বলছেন ঠিক বুঝতে পারছি না। ইয়ে মানে মেশো, ইয়ে মানে আমি জমিদার কপালেশ্বর কাপা, ভেতরে এসো। আগে মানে আপনি জমিদার? পাচুরে, ভেতরে চল আগে, কেসটা কেমন যেন লাগছে। তা পাত্র বুঝি তুমি? হে বাবা জীবন। আগে পাত্র না, আমি গুলটে, গুলটে গুহ। আর ষষ্ঠীচরণ তো টেলিফোনে আমাকে এই নামটাই বলেছিল। ঠিক 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 ঠিক, ওই ষষ্ঠীচরণ মেশামশাই তো আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন রাজা হওয়ার জন্য। আমার কপালে লেখা আছে তো? একেবারে ঠিক লেখা আছে, যাকে বলে একবারে রাজকন্যা সহ রাজত্ব। আমার তো ওই একটাই মেয়ে ঝুমকোলতা, ওকে বিয়ে করলে এই জমিদারিত্ব তোমারই হবে বাবা জীবন। তবে জমি জমা বিশেষ কিছু নাই, সবই ধার দেনায় গেছে। এই
এই বাড়িখানাই যা পড়ে আছে আজকের বাজারে, এটার দামও তো কম কিছু নয়। কি এসব আপনি কি বলছেন? আমি বিয়ে করব না। পাঁচু, তোর বাবার মনে ছিল শেষ পর্যন্ত? মানে জমিদার মেশামশাই, আমি বেকার, মানে কোনো রোজগার করি না, বুঝতে পারছেন? খালি রাজা হতে চাই। এমন বাজে পাত্রর সঙ্গে কখনোই আপনার মেয়ের বিয়ে আপনি দেবেন না। কিরে, তোরা কিছু বলছিস না কেন? ষষ্ঠীচরণ তো একেবারে ঠিক পাত্র দিয়েছেন। আমি তো এমনই চালচলহীন বেকার পাত্র খুঁজছিলাম। বাবা জীবন একদম চিন্তা করো না, ঘর জামাই থাকবে, দুবেলা দুমুঠো খেতে পাবে, আর তার বদলে আমাকে আর আমার মেয়েকে দেখে শুনে রাখবে। হ্যাঁ, পাঁচু, আমি তোকে ছাড়বো না। আমি আর রাজা হব না। জমিদার মেশামশাই, মানে বলছিলাম যে এই বিয়ে হলে তো ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে, মানে যাকে বলে মানে রাজায় রাজায় যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধ কার সাথে? কেন? ওই যে আমাদের গলদপুরের গোবিন্দ গুছাইত আছে না, বিশাল ঝোলাগুড়ের ব্যবসায়ী, ওর একমাত্র মেয়ে ভারী সুন্দরী পটিয়সী শ্রীমতী পটেশ্বরীর সঙ্গে আমার তো বিয়ে ফাইনাল হয়ে গেছে। এখন কি হবে? তাহলে ওই ষষ্ঠীচরণ পুরোহিত তোকে পাঠালো কেন? মানে ফুটবল খেলতে না, মানে রাজা হওয়ার জন্য। আমি এক্ষুনি গোবিন্দ বাবুকে ফোনে বলছি, বিয়ে আমার মেয়ের সঙ্গেই হবে। কি? না 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 না, আমি তো পটুকে খুব ভালোবাসি। তাই বুঝি? বাসাচ্ছি তোকে ভালো হতো। এইগুলোকে এই ঘরে বন্ধ করে রাখ, পালাতে যেন না পারে। আমি আজ রাতেই ঝুমকলতের বিয়ে দেব। ওই উল্লুকটা যেন পালাতে না পারে, সঙ্গে ওর সাকরেত গুলো। যাই, আমি বিয়ের আয়োজনটা করি গিয়ে। আমি দরজার বাইরে পাহারায় আছি। বাবা পাঁচু, আজকে তোর বাবার জন্য আমাদের এই অবস্থা। বাবার কি দোষ? বাবা তো ভেবেছিল জমিদারের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে হলে তুমি ফকটের জমিদারিটা পেয়ে যাবে। তাহলে এই কপালের জমিদারি, না আছে জমি, না আছে দাড়ি। এই বাড়িটা তো আছে, হোক না ভাঙা, পুরনো ইটের ভালো দাম পাওয়া যায় গুলটে মামা। পাঁচু, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। শান্তি শান্তি, আর কাঁপাকাপিতে দরকার নেই। এখন আগে জমিদার কপালেশ্বরের হাত থেকে কিভাবে বাঁচবো সেটা বলো। ঠিক বলেছিস খতন, এই বুদ্ধিটাই বার করতে হবে। কোথায় কোথায় সাপ? ওই তো সাপ, ওই তো সাপ। মরে গেলাম রে। আমি মরলে ঝুমকলতার বিয়ে কার সঙ্গে হবে রে পাঁচু? সাপ কাহা, সাপ কাহা? আরে পালা রে। অল্পের জন্য তুমি বেঁচে গেলে গুলটে মামা, তোমার বিয়ে হয়ে গেলে আমরা যে তোমাকে হারাতাম গুলটে মামা। আমি ওই পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতকে ছাড়বো না। কোথায় কোথায় গুলটে? মানে কথা, ও আমার মেয়েকে এত ভালোবাসে জানতাম না তো। আরে আরে, ওই তো গুলটে। গুলটে আমাকে বিয়ে করবে? ইস, কি লজ্জা। গুলটে মামা দেখো সামনে কে। ওদের কাছে খবর পৌঁছে গেছে যে তুমি পটেশ্বরীকে বিয়ে করতে চাও, পালাও। গুলটে, বাবা পালিয়ে গেল। এই এই একই একই, ওই 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 ওই, ধর ধর ওকে। আমি আর রাজা হতে চাই না রে ভাই টুগন। কেন? রাজা হলে আমি কি তোদের সঙ্গে আড্ডা মারতে পারবো রে? গলদপুরের বলদ ছেলের দল, ফোকটে আমাদের আড্ডাটাও বন্ধ হয়ে যাবে। আর আড্ডা ছাড়া যে আমার জীবন বৃথা ভাই টুগন।
তাই আমি তোদের গুলটে মামা হয়েই থাকতে চাই, আর আড্ডা মেরে এই জীবনটা অতি কষ্টে হেসে খেলে কাটিয়ে দিতে চাই। হ্যাঁ রে, জয় গুলটে মামার জয়। জয় গুলটে মামার